ডেলিভারির পরে যখন আমার জ্ঞান ফেরে তখন আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ঈশ্বরের কৃপায় তোর একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে রে। এ কথা শুনে আমি মুচকি হেসে দিলাম। পাশ থেকে আমার ননদ বাবু কোলে নিয়ে বলে, দেখো ভাবি কেমন ড্যাব ড্যাব করে চেয়ে আছে আমার দিকে, একদম ভাইয়ার মতো হয়েছে দেখতে। তখন শাশুড়ি মা ননদকে ধমক দিয়ে বলল, বেশি কথা না বলে বাবুকে তোর ভাবির কাছে দে, ওর মেয়েকে একটু ছুঁয়ে দেখুক। আমার কান দিয়ে সব কথা যাচ্ছে না। আমি তাকিয়ে আছি দরজার দিকে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য, কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখলাম আমার ভাইয়া এসে হাজির। ভাইয়াকে দেখে আমি কান্না করে দিলাম যে সে নিজের সন্তানটাকেও দেখতে আসবে না। আমাকে না হয় সে ভালোবাসেনি, কিন্তু নিজের মেয়েকে তো দেখতে আসবে। এসব কথা ভেবে ভাইয়ার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে আমি কান্না করে দিলাম। ভাইয়া আমার হাত ধরে বলল, আমাকে মাফ করে দিস রে বোন, আমি ভুল মানুষের হাতে তোকে তুলে দিয়েছি। এই নিয়ে মনে হয় তাকে 1000 বারের বেশি কল করেছি, কিন্তু সে রিসিভ করেনি। আমি শুধুমাত্র তোর শাশুড়ির কথায় আত্মীয়তার হাত বাড়িয়ে তোর জীবনটা নষ্ট করে দিলাম। আমার শাশুড়ি শব্দহীন কান্না করছে। আমার শাশুড়ি আমার ননদকে বলল, অনেক হয়েছে, তুই তোর ভাইয়াকে কল কর। ওই মেয়েটার জন্য ও নিজের বইয়ের জীবনটা এইভাবে নষ্ট করতে পারে না। আমার ননদ 2 বার কল করলো আমার স্বামীর নাম্বারে, কিন্তু সে কল কেটে দিচ্ছে, রিসিভ করছে না। তখন আমার শাশুড়ি মা আমার হাতটা ধরে বলল, পারলে এই বুড়ো মানুষটাকে মাফ করে দিস। ছেলের স্বর্ণ ছাড়া জীবন কোনো মাই মেনে নিবে না। ওর সুখের কথা ভেবেই তোকে বউ করে এনেছিলাম। ভাবিনি আমার ছেলেটা তার অতীত থেকে বেরিয়ে আসতে পারবে না। তুই তোর মেয়েকে নিয়ে তোর ভাইয়ের সাথে বাড়ি চলে যা। একথা বলেই হসপিটাল থেকে বেরিয়ে গেল আমার শাশুড়ি। শাশুড়ি আর ননদ বাড়িতে গিয়ে দেখলো আমার স্বামী সোফায় শুয়ে আছে। আমার শাশুড়ি আমার স্বামীকে দেখে কোনো কিছু না ভেবেই গিয়ে ঠাস ঠাস করে চড় মেরে দিল। আমার স্বামী অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। যেই মেয়েটাকে এত ভালোবাসার পরেও বিয়ের 3 দিনের মাথায় অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছে, তার জন্য নিজের জীবনটা নষ্ট করছিস, বাড়ির সবাইকে এত কষ্ট দিচ্ছিস। আর যে মেয়েটা তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন এত অবহেলা পেয়েও মাটি কামড়ে পড়েছিল এই বাড়িতে, তার কোনো দাম নেই তোর কাছে। হাসপাতালে অন্তত নিজের নবজাতক মেয়েটাকে তো দেখতে যেতে পারতি। আমি তোর কথা চিন্তা করে ওই মেয়েটার জীবন নষ্ট করে দিলাম। তোর অতীত যদি এতটাই গুরুত্বপূর্ণ হবে তোর কাছে, তাহলে নতুন একটা প্রাণ কেন আনলে এই দুনিয়াতে? মনে রাখবি, হাতের 5টা আঙুল কিন্তু সমান না। আমার স্বামী কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। পাশ থেকে আমার ননদ বলল, ভাইয়া তুমি আমার থেকে অনেক বড়, ভয়ে তোমার দিকে তাকিয়ে কখনো কথা বলতাম না, কিন্তু আজ বাধ্য হচ্ছি তোমাকে কথা বলতে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। দাঁত একবার পড়ে গেলে সেই দাঁত স্বর্ণ দিয়ে বাঁধলেও তার কোনো মূল্য থাকে না। এখনো সময় আছে, নিজের সুখের খনি হাতছাড়া করো না। এই কথা বলে আমার শাশুড়ি আর ননদ তাদের রুমে চলে গেল। নিজের মেয়ে হয়েছে শুনে মুচকি হাসলো আমার স্বামী। আমার স্বামীর বাচ্চা কাচ্চা খুবই পছন্দ। আমার স্বামী আমার আগে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল। আমার স্বামীকে ঘুমের মধ্যে রেখে আরেকজনের হাত ধরে পালিয়ে গিয়েছিল সেই মেয়ে। এরপর আমার স্বামী সেই মেয়েকে অনেক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু কোনো খোঁজ পায়নি। এরপর 6 মাস পরে ডিভোর্স লেটার পাঠিয়েছিল সেই মেয়ে আমার স্বামীকে। তার কথা ছিল আমার স্বামীর নাকি টাকা পয়সা নেই, সে অনেক গরিব, তাই একটা বড়লোক ছেলের সাথে তার পরিচয় হয়েছে, তাই সে তার সাথে চলে গেছে। এরপর থেকে আমার স্বামীর মেয়েদের প্রতি ভালোবাসা আর বিশ্বাস উঠে গিয়েছিল। তার কাছে মেয়ে মানুষ মানেই অর্থলোভী। তার বাঁচার ইচ্ছাটাও শেষ হয়ে গেছিল, শুধুমাত্র তার মা আর বোনের কথা চিন্তা করেই আমাকে বিয়ে করেছিল। এরপর আমার বিয়ের কয়েক মাসের মাথায় আমি প্রেগনেন্ট হয়ে যাই। ভেবেছিলাম একটা বাচ্চা হলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে। এরপর আমার মেয়ে হওয়ার পর 2 মাস আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায়, কিন্তু আমার বাচ্চাটাকে একবারের জন্য দেখতে আসেনি আমার স্বামী। এরপর হঠাৎ একদিন আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, এমন সময় কলিং বেলের আওয়াজ আসলো। বাবা দরজা খুলতেই দেখলো আমার স্বামী মানুষটাকে বিধ্বস্ত দেখাচ্ছে। বাবার সামনে সে মাথা নিচু করে আছে। বাবা আমাকে ডেকে বলল, তোমাকে নিতে এসেছে তোমার স্বামী, তোমার কি মতামত? বাবার কাছে কাছে এসে বললাম, তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে, কারণ তোমার সিদ্ধান্তের বাইরে যায়নি আমি কখনো। 2 মাস পরে এসে তোর মেয়ের কথা মনে পড়লো তোর জামাইয়ের। এই তোর জামাইয়ের সংসারের প্রতি ভালোবাসা? তোমরা তোমাদের মাঝে কথাবার্তা বলে সব ঠিক করে নাও, আর তোমার স্বামীকে বলো ফ্রেশ হয়ে নিতে, তা না হলে ঠান্ডা লেগে যাবে। যতই হোক ও তো আমার মেয়ের জামাই। তারপর আমার স্বামী মাথা নিচু করে রুমে চলে আসলো। তারপর আমার স্বামী ফ্রেশ হয়ে মেয়েকে কোলে নিয়ে সে কি কান্না। 20 মিনিট হয়ে গেল এখনো সে কোল থেকে তাকে নামায়নি। মেয়েকে বিছানায় শুয়ে আমার স্বামী আমার কাছে আসলো। এসে কিছু সময় চুপ থাকার পরে আমাকে বলল, তোমার কাছে আমি ক্ষমা চাইবো না, কারণ সেই মুখ আমার নেই, কিন্তু আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? শুধুমাত্র একটা সুযোগ। আমার স্বামী আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার সুখের খনি আমি এইখানে রেখে আমি মরিচিকার পিছনে ছুটেছি। আমি তোমাদেরকে নিয়ে আবার নতুন করে বাঁচতে চাই। আমি আমার স্বামী থেকে দূরে সরে গিয়ে বললাম, প্রেগনেন্সির সময় প্রতিটা মেয়ে তার প্রিয় মানুষটাকে পাশে চায়, তাকে একটু সাহস দিবে, ভরসা দিবে, নির্ঘুম রাতগুলো শক্তি দিবে। কিন্তু আমি সেই মানুষটাকে পাশে পাইনি। সে তার অতীত নিয়ে ব্যস্ত ছিল। হসপিটালেও আমি তার অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম সে আসবে আর বলবে, কিছু হবে না তোমার, আমি আছি তো,
তুমি আর আমার সন্তান সুস্থ থাকবে, কিন্তু তুমি আসোনি। শারীরিক কষ্ট থেকে মানসিক যন্ত্রণা বেশি সহ্য করেছিলাম, কিন্তু আমি সেই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না। আমার স্বামী কান্না করার আমাকে বলে, আমাকে একটা সুযোগ দাও, দেখবে আমি আর কোনো ভুল করব না। আমি প্রমাণ করে দেব আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আর শ্রেষ্ঠ বাবা হব। মেয়েটার মুখের দিকে তাকে একটা বারের জন্য সুযোগ দাও আমাকে। মানুষ তো ভুল করে, আমাকে সেই ভুল সংশোধনের সুযোগ দাও একটা। পরের দিন আমি আমার বাবাকে বিদায় জানিয়ে গেলাম আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি ননদ মেয়েকে পেয়ে তো আত্মহারা। আমার শাশুড়ি আমাকে দেখে বলল, আমি খুব খুশি তুই ফিরে এসেছিস। একটা কথা সব সময় মাথায় রাখবি, দূরত্বই গুরুত্ব বাড়ে। যদি সে তোকে ভালোবাসে, আমার ছেলে যে তোকে ভালোবাসে সে সেটা আগে বুঝতে পারেনি। যখনই দূরত্ব বাড়লো তখনই সে বুঝতে পারলো ও তোকে কতটা ভালোবাসে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার মেয়েকে নিয়ে রুমে গেলাম। রুমে গিয়ে আমরা দুজনেই ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে আমার স্বামী আমার আর আমার মেয়ের দিকে তাকিয়ে থেকে বলল, আমার সুখের খনি, আমার বেঁচে থাকার কারণ। ভুল করেছি মরিচিকার পিছনে ছুটে, আর সেই পথে যাব না। আমি তোমাদেরকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করব। এরপর আমার স্বামী আমার মেয়ের অন্য পাশে শুয়ে পড়লো। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।